টিএম জোবায়ের স্যারের সময় সম্ভবত এম এ আরাফাত এনএসআই তত্ত্বাবধানে মানারত ইউনিভার্সিটি দখল করে। এনএসআই এর সাবেক ডিজিটিএম জোবায়ের তিনিও নাকি এই 5ই আগস্ট যে শেখ হাসিনা পালিয়েছে এই ঘটনা ঘটার অন্যতম কুশীল। কিন্তু আমরা তো জানি যে তার সঙ্গে শেখ হাসিনা একটা ভালো সম্পর্ক ছিল এবং তিনি আওয়ামী লীগের আমলে তিনি এই এনএসআই এর ডিজি ছিলেন। তো এই টিএম জোবায়ের এই 5ই আগস্টের ঘটনার সঙ্গে তার জড়িত থাকার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? মিশন ভাই, টিএম জোবায়ের স্যার তো লন্ডনে ছিলেন। মানে ওই 5ই আগস্ট সময় তিনি লন্ডনে ছিলেন? না, এখন উনি হয়তো লন্ডনে আছেন, কিন্তু 2015 সাল থেকে দীর্ঘ সময় তিনি লন্ডনে হাই কমিশনে কর্মরত ছিলেন মিনিস্টার কনসুলার হিসাবে। তখন উনি ব্রিগেডিয়ার। আচ্ছা। উনি তখন ব্রিগেডিয়ার 2015 থেকে 2020 সাল পর্যন্ত। মূলত এই যে যখন এমআরপি পাসপোর্টটা চালু হয় এখানে বিদেশে, তখন উনার হাত থেকে। তো উনি খুব স্নেহ করতেন আমাকে। পাবনা ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট, একজন খুব ডিসেন্ট অফিসার। তো আমি কিছুদিন আগে কথা বলছিলাম, এই তো 2-3 দিন আগে একজন সাংবাদিকের সাথে বাংলাদেশে। তো যখন এই তথ্যগুলার নিয়ে কথা বলা, তো উনি বলছে যে আরে ভাই, আপনার তো বড় ভাই মানুষ। তাই আমি বললাম হ্যাঁ, আমার খুব বড় ভাই মানুষ। তো এখন আপনি কি বলেন? তো যে সাংবাদিক, উনিও জাতীয় পত্রিকা, তা সে বলছেন দেখেন, আমরা তো শুরু থেকে বলে আসছি উনি জামাতের প্রোডাক্ট। মানে টিএম জোবায়ের? হ্যাঁ, জামাতের প্রোডাক্ট। আমরা তো শুরু থেকেই বলে আসছি যে উনি শিবিরের প্রোডাক্ট। আমি বললাম ভাই, এটা জামাত শিবিরের প্রোডাক্ট উনার সাথে যায় না। উনি ক্যাডেট কলেজে পড়ছে, সেখানে জামাত শিবির করার কোনো স্কোপ নাই। উনি চলে গেছে মিলিটারি একাডেমিতে, সেখান থেকে উনি বের হয়ে আসছেন। উনি যখন আমাকে বলছিলেন যে সে জামাত শিবিরের প্রোডাক্ট, তো আমি কোনোভাবে আর কি মেনে নিতে পারছি না। আমরা একটা তর্ক যুদ্ধে লিপ্ত। এখন সে আমাকে যে লজিকটা দিলেন যে দেখেন, এটা হ্যাঁ উনি জড়িত। উনি কিভাবে জড়িত? তার লজিকটা আমার লজিক না, যেহেতু আমি এটার মধ্যে নাই। লজিকটা হচ্ছে যে সে একজন হাই কমিশনে নিয়োগপ্রাপ্ত একজন মিনিস্টার কনসুলার, একজন ব্রিগেডিয়ার থেকে 2 লাখ দিয়ে উনি এনএসআই ডিজি হয়ে গেলেন। তা আপনি এটা কি জানেন যে এখানে আপনার ছোট আপার ছিল, ব্লেসিং ছিল? মানে ছোট আপা মানে শেখ রেহানা। বললাম না, শেখ রেহানার ছোট আপা পর্যন্ত যাওয়ার তো এত দূরত্ব কিভাবে অতিক্রম করব, এটা কিভাবে জানবো? তো উনি যেটা বলছেন যে এখানে খুব বড় অঙ্কের কিছু লেনদেন হয়, বড় অঙ্কের লেনদেন হয়। বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে, মানে এগুলা কিন্তু হাইপোথিসিস আর কি, হয়তো বা তাদের কাছে কোনো তথ্য থাকতেও পারে, আমার শোনা কথা। তো বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে উনি সেনাবাহিনী বড় পর্যায়ে চলে যান। যেহেতু ছোট আপা ছিল হচ্ছে, উনি থাকতেন লন্ডনে এবং প্রোটোকল দিত হাই কমিশন, তার মেয়ে ওখানকার এমপি, রিচটা খুব সহজ। আপনার সাথে আমার দূরত্ব যেমন মাত্র 1 ঘন্টা, ওইরকম ভাবে তার রিচটা খুব সহজ। এবং ছোট আপার আত্মীয় হচ্ছে তারেক আমির। মানে এই শেখ রেহানার খুবই কাছের লোক ছিল এই টিএম জোবায়ের। টিএম জোবায়ের যখন ছিলেন তখন আমাদের এই যে মুনা আপা, সাইদ তাসলিমা মুনা, সাবেক হাই কমিশনার, হ্যাঁ উনি আসে, মানে উনারা একটা এমন একটা টিম হয়ে যায় যেটা হচ্ছে যাদের কাজই হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগকে সার্ভ করা এবং ছোট আপার নিয়ন্ত্রণে। ছোট আপার নিয়ন্ত্রণে। আচ্ছা, এই টিএম জোবায়ের তো আমি তো ইন্টারনেটে পাচ্ছি না, আপনি দেখেন তো আসলে উনি কিনা। এক্স্যাক্টলি, এই লোকটা টিএম জোবায়ের। এক্স্যাক্টলি, জি। উনি কিন্তু খুব কোয়ালিফাইড একজন অফিসার। উনি ইম্পেরিয়াল কলেজে পড়েছেন লন্ডনে, তো খুব কোয়ালিফাইড অফিসার। তো উনি পাবনা ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট এবং খুব মানে ডেকোরেটেড অফিসার যাকে বলে। তো উনি খুব মানে সাংবাদিকের দেওয়া তথ্য মতে উনি খুব দ্রুত শেখ রেহানার কাছে চলে যান টাকার বিনিময়ে। এখানে বলা হয় আওয়ামী লীগের মধ্যে কথিত আছে যে টাকা দিয়ে সব করা যায় শেখ রেহানার মাধ্যমে। এবং শেখ রেহানার আত্মীয় হচ্ছে তারেক আহমেদ সিদ্দিকী, জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। তো তাকে দিয়ে উনি ধাপে ধাপে, মানে মাত্র 2টা লাফ দিতে হয় তাকে, সম্ভবত সিটিটিসি আর এনটিএমসি, এই 2টা জায়গা থেকে উনি রীতিমতো ডিজিএনএসআই হয়ে যান। এখন এনএসআই কিন্তু পুরা দেশের
রন্ধ্রে রন্ধ্রে থাকে। ডিজিএফআই এর কাজ কিন্তু সিভিলিয়ানদের উপরে পর্যবেক্ষণ করা না। যদিও করে, DGFI বাট দায়িত্ব না। যদিও করে সেটা খুব পারপাসলি করে, যে হয়তোবা সরকারকে প্রোটেক্ট করার জন্য। সরকারের একটা কোনো যদি মানে কোনো ফান্ডামেন্টাল ইস্যু থাকে সেটাকে সার্ভ করার জন্য। বাট এনএসআই কিন্তু গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে থাকবে। এখন উনি আমাকে বলছেন যে দেখেন, যে পরিমাণ একটা বড় অঙ্কের টাকার কথা বললেন উনি, মানে আওয়ামী লীগের আমলে তো দেখবেন 100 কোটির নিচে কোনো কাজ হয় না। খালি শুনবেন 100 কোটি, 200 কোটি, 300 কোটি, এরকম শয়ে শয়ে কোটি। আবার ওই যে 5ই আগস্টের পরে দেখলাম, শোনা গেল ওই যে কি যেন নাম ওর, ওই যে জিয়াউল, ওই যে জিয়াউল হাসান, জিয়াউল হাসানের বাসা নাকি 900 কোটি টাকা ক্যাশ। এটা তো কখনো শুনিনি। ভাই 900, মানে তখন তো কয়েকশো কোটির নিচে কোনো কাজই হয় না। তো এখন মানে 100 কোটি টাকা, যেখানে আমরা মানে বাইরে বসে আমরা তো ভাই 100 কোটি টাকা, এটাকে যদি আপনি পাউন্ডে বা ইউরোতে কনভার্ট করেন, আপনি চিন্তা করেন কত বছর লাগবে এটা কামাই করতে। তো সেইটা কয়েকশো কোটি টাকার বিনিময়ে উনি হয়ে যাচ্ছে। তো উনি বলতেছে যে দেখেন তো, এরকম একজন অফিসারের সারা বংশ বিক্রি করে দিলেও তো এরকম হবে না, এতগুলা টাকা হবে না। তো এতগুলা টাকা তো উনি ব্যাংক লোন করেও হবে না, উনাকে তো কেউ দিছে টাকাটা লেনদেন করার জন্য। দিতেই পারে, ধরলাম দিছে। তারপরে যে কথাটা বললেন সেটা হচ্ছে যে টিএম জোবায়ের স্যারের সময় সম্ভবত এম এ আরাফাত এনএসআই তত্ত্বাবধানে মানারত ইউনিভার্সিটি দখল করে এবং এবং স্পেসিফিক কয়েকজন মানুষের উনি পারপাস সার্ভ করে দেন, ব্যাংক দখল থেকে শুরু করে ইউনিভার্সিটি, হাসপাতাল দখল। তো আপনি যদি ডট গুলাকে জয়েন করেন, ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত ছিল ইসলামী ব্যাংক দখলের নিয়ে। খুব সম্ভবত ছিল, আমি ওনার উপস্থিতি ওখানে জানি না, কিন্তু আমি জানি যে আপনি বলতেছেন যে ডট গুলি যদি যোগ করেন। জি, এখানে ব্যাংক দখল হয়, ইউনিভার্সিটি দখল হয়, এবং আপনি ধরেন ব্যাংকের কথা রাখলেন, ব্যাংকের কথা সাইডে রাখেন, উনি এম এ আরাফাতকে মানারত ইউনিভার্সিটি দখল করে দেন। আর এম এ আরাফাতের নাম আসতেছে যে এম এ আরাফাত এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যেহেতু সে ইউএস সিটিজেন এবং খুব কাছের মানুষ। তার কথা মানে স্পেসিফিকলি কোন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আরাফাত? 5ই আগস্টের সাথে। মানে আরাফাত শেখ হাসিনার বিরুদ্ধে খাটছে? শেখ হাসিনার বিরুদ্ধে না, আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে খাটে নাই, ধরে সে একটা দেশের পারপাস সার্ভ করছে। মানে গুপ্ত যেটা বলি, মানে আরাফাত ছিল ওই আমেরিকার গুপ্ত। আমেরিকার গুপ্ত, আমেরিকান সিটিজেন, যাই হোক উনি সার্ভ করছে। তো টিএম জোবায়ের স্যারের সময় এনএসআই তে সর্বাধিক পরিমাণ নিয়োগ হয়, সর্বাধিক পরিমাণ অপারেটর, বিভিন্ন পোস্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেভেলে নিয়োগ হয়, এবং এর পরবর্তীতে এমন ভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে পুরা বাংলাদেশে কয়েকটা শক্তি কাজ করতেছে। ডিজিএফআই, ডিবি হারুনের লোক, এদিকে সিআইডির লোক, এদিকে এনএসআই এর লোক, এসবি তো আছেই, এসবি তো আছেই। মানে আপনি ওই মেড ইন আমেরিকা বা আমেরিকান মেড মুভিতে যেরকম দেখেন যে টম ক্রুজকে ধরতে এফবিআই আসে, সিআইএ আসে, এন্টি করাপশন আসতে থাকে, মানে 10-12টা এজেন্সি এসে তাকে ধরতে থাকে। ওই রকম ভাবে এনএসআই মোটামুটি বাংলাদেশের একটা এজেন্সি হিসাবে একেবারে ফোকাসে এসে গেল, যে এনএসআই কে কেউ গুনতো না, সেই এনএসআই কমলাপুর স্টেশনে পর্যন্ত 10 জন অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে। তখন আপনি চিন্তা করেন, ওরা কিন্তু ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, মানে ইন্টেলিজেন্সের লোক। তো ইন্টেলিজেন্সের লোক আপনি চিন্তা করেই নিবেন যে সে হয়তোবা রাস্তার ভিক্ষুক অথবা রিক্সাওয়ালা সেজে থাকবে, সে ইন্টেলিজেন্স কালেক্ট করবে। কিন্তু তখন এনএসআই এর লোক রীতিমতো খাকি রঙের জ্যাকেট, ওই যে ডিবি লেখা থাকে ওই রকম জ্যাকেট লাগায়, পিছনে এনএসআই লেখা, কোমরে অস্ত্র, কমলাপুর স্টেশন বলেন, বাস স্ট্যান্ড বলেন, তারা রীতিমতো ওখানে গার্ড দিচ্ছে।